আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে বায়োলজি WBH এর টেস্ট পেপারের সলিউশন নিয়ে MCQ মডেল কোশ্চেন সেট 4। ওকে, তাহলে আমরা শুরু করছি। আমাদের ফার্স্ট কোশ্চেন, কোনটি জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়? এখানে ফার্স্ট অপশন বলছে টিউবেক্টমি ও ভ্যাসেক্টমি, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সেকেন্ড অপশন আছে, থার্ড অপশন আছে IUCD অ্যান্ড MTP, আর লাস্ট অপশন আছে উপরের সবকটি। তাহলে অ্যান্সার কোনটা হবে? আমাদের এখানে অ্যান্সার হবে কি উপরের সবকটি। কারণ কি আমরা জানি টিউবেক্টমি এবং ভ্যাসেক্টমি হচ্ছে সার্জিক্যাল মেথড, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এইগুলো হচ্ছে পিল তৈরি করতে, অর্থাৎ কন্ট্রাসেপটিভ পিল যেগুলো হয় সেই কন্ট্রাসেপটিভ পিল তৈরি করতে কাজ করে। আর IUCD এবং এমটিপি হচ্ছে কি না, বেবি যখন বড় হয় ভ্রূণ অবস্থায় তাকে কি হচ্ছে টার্মিনেট করিয়ে নেওয়া, অর্থাৎ অ্যাবর্শন যেটাকে বলা হয়। তো সেই অ্যাবর্শনের ক্ষেত্রে MTP এবং IUCD ব্যবহার করা হয়ে থাকে কি না, বিভিন্ন রকম প্রতিরোধের ক্ষেত্রে, যেমন স্পার্মের গমনকে প্রতিরোধ করতে বা অন্যান্য বিষয়ে প্রতিরোধ করতে কিন্তু আমরা এটাকে ব্যবহার করে থাকি। তাহলে এখানে জন্ম নিয়ন্ত্রণের জন্য বা জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমরা এই সবকটা পদ্ধতি ব্যবহার করে থাকি। নেক্সট 2 নম্বর কোশ্চেনে আছে, কোনো গুপ্তবীজী উদ্ভিদের রেণুমাতৃ কোষের ক্রোমোজোম সংখ্যা 18 হলে তার শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? আমরা জানি রেণুমাতৃ কোষ কি হয়, ডিপ্লয়েড হয়ে থাকে, অর্থাৎ 2n। তাহলে 2n ইকুয়ালস টু যদি 18 হয় তাহলে n ইকুয়ালস টু কত হবে? 9। আর আমরা জানি শস্য কোষ কি হয়, 3n হয়ে থাকে। তাহলে 3n যদি হয় তাহলে 3 ইন্টু 9 মানে কত হবে? 27 হবে। সো আমাদের এখানে অ্যান্সার হবে কত? 27। ওকে, তাহলে গুপ্তবীজী উদ্ভিদের রেণুমাতৃ কোষ সেটা হচ্ছে ডিপ্লয়েড কোষ, সেটা হচ্ছে 18টা, তাহলে n ইকুয়ালস টু হবে 9। আর শস্য কোষ আমরা জানি 3n হয়ে থাকে, অর্থাৎ কি হচ্ছে 3 ইন্টু 9 কত হবে? 27। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা হবে 27। পরের কোশ্চেন যেটা আছে, সার্টোলি কোষের কাজ হলো। সার্টোলি কোষের কাজ কি? আমরা জানি কি, যদি সেমিনিফেরাস নালিকাকে আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে সেখানে আমরা প্রস্থচ্ছেদে দেখতে পাবো কি দুই ধরনের কোষ সেমিনিফেরাস নালিকার মধ্যে উপস্থিত থাকে। একটা হচ্ছে কি সার্টোলি কোষ, আর দ্বিতীয় হচ্ছে স্পার্মাটোগোনিয়াল কোষ। যেখানে স্পার্মাটোগোনিয়াল কোষের কাজ হচ্ছে কি স্পার্ম প্রোডাকশন করা বা শুক্রাণু উৎপাদন করা স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায়। কিন্তু সার্টোলি কোষের কাজ হচ্ছে কি ওই সমস্ত শুক্রাণুগুলোকে পুষ্টি প্রদান করা, এটা হচ্ছে কি সার্টোলি কোষের কাজ। তাহলে এখানে থার্ড অপশন আছে শুক্রাণুকে পুষ্টি যোগান দেওয়া। পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেন হচ্ছে কি 4 নম্বরে, যে এ বি বি সি সি ডি ডি জিনোটাইপ থেকে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হতে পারে? এর জন্য আমাদেরকে একটা ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি গ্যামেট কত প্রকারের উৎপন্ন হতে পারে তার জন্য যে 2n। এখানে n কি স্যার? n হচ্ছে কি না হেট্রোজাইগাস বৈশিষ্ট্যের সংখ্যা। তাহলে এ একটা ক্যাপিটাল একটা স্মল, তার মানে কি হেট্রোজাইগাস। বি ক্যাপিটাল বি স্মল বি মানে হেট্রোজাইগাস, ক্যাপিটাল সি স্মল সি মানে হেট্রোজাইগাস, ক্যাপিটাল ডি স্মল ডি মানে হেট্রোজাইগাস। মানে কটা আছে? 4টে। তার মানে এখানে আমাদের অ্যান্সার হবে কি 2^4। আমরা জানি 2^3 মানে হয় 8, তাহলে 2^4 কত হবে? 16। সো আমাদের এখানে অ্যান্সার হবে 16। ওকে, তাহলে আমরা এখানে অ্যান্সার পাচ্ছি কত? 16। তার মানে 16 প্রকারের গ্যামেট আমরা পেতে পারি এই জিনোটাইপ থেকে। পরের কোশ্চেন বলছে নিউক্লিওজোমে উপস্থিত। নিউক্লিওজোম কি? নিউক্লিওজোম হচ্ছে কি স্যার, যে না হিস্টোন প্রোটিনগুলি দ্বারা হিস্টোন অক্টামার গঠিত হয়। আমরা জানি হিস্টোন প্রোটিন কি কি আছে, H1 আছে, H2A, H2B, H3, H4, এই 5 রকমের আমরা কি পাবো? হিস্টোন প্রোটিন পাবো, যার মধ্যে H2A, H2B, H3 এবং H4 প্রত্যেকেই দুটো দুটো করে মিলিয়ে মোট 8টা, অর্থাৎ হিস্টোন অক্টামার গঠন করে। এই হিস্টোন অক্টামারকে পেঁচিয়ে একটা ডিএনএ তন্ত্রী উপস্থিত থাকে। তাহলে কি হচ্ছে, আমরা এইটাকে আমরা কি বলি? নিউক্লিওজোম বলে থাকি। তাহলে নিউক্লিওজোম কি স্যার? হ্যাঁ, হিস্টোন অক্টামারের চতুর্দিকে যদি আমাদের ডিএনএ তন্ত্রী পেঁচিয়ে অবস্থান করে তখন সেটাকে বলা হয় নিউক্লিওজোম। আর নিউক্লিওজোমের ক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি কি ডিএনএ এবং হিস্টোন প্রোটিন। তাহলে আমাদের অ্যান্সার হলো ডিএনএ এবং হিস্টোন প্রোটিন। পরে আসি কোয়াসার্ভেট। আমরা জানি কি জীব যেটা ওপারিন এবং হ্যালডেনের রাসায়নিক তত্ত্ব, সেই রাসায়নিক তত্ত্ব অনুসারে যে জীবের সৃষ্টি বা উৎপত্তি, সেখানে কিন্তু এই কোয়াসার্ভেট কথাটি আসে, যেটা হচ্ছে কি প্রিবায়োটিক স্যুপ থেকে কিন্তু আমাদের কোয়াসার্ভেটকে আমরা উদ্ধার করে থাকি। সেখানে কোয়াসার্ভেট কিন্তু একটা কোলোয়েডীয় পদার্থ হয়ে থাকে। কোয়াসার্ভেট কি স্যার? একটা কোলোয়েডীয় পদার্থ এক ধরনের। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কি কোলোয়েডীয় পদার্থ। তারপরের কোশ্চেন বলছে আণবিক জীববিদ্যায় কেন্দ্রীয় মতবাদ হলো। কেন্দ্রীয় মতবাদকে ইংলিশে আমরা বলে থাকি সেন্ট্রাল ডগমা। আর আমরা জানি কি বিজ্ঞানী ক্রিক
ওয়াটসন এবং ক্রিক নয়, শুধুমাত্র ক্রিক। বিজ্ঞানী ক্রিক কিন্তু সর্বপ্রথম 1953 খ্রিস্টাব্দে কি করেছিলেন তিনি, না এই কেন্দ্রীয় তত্ত্ব অর্থাৎ সেন্ট্রাল ডগমা প্রদান করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন কি না একটা ডিএনএ তার বংশগতির যে বৈশিষ্ট্যকে প্রকাশ করে সেটা কিভাবে প্রকাশ করবে স্যার, প্রথমে ডিএনএ থেকে আরএনএ গঠন হবে, তারপর আরএনএ থেকে প্রোটিন গঠন হবে, আর সেই প্রোটিন গঠন হওয়ার এই যে প্রক্রিয়াটা, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, এবং সেই প্রোটিন আমাদের বৈশিষ্ট্যকে নির্ধারণ করে, তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় তত্ত্ব। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে বি অপশন, যেখানে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। পরের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি ইমাস্কুলেশন কার অংশ। যদি আমরা দেখি ইমাস্কুলেশন কি, ইমাস্কুলেশন হচ্ছে কি না একটি উভলিঙ্গ ফুল থেকে, একটি উভলিঙ্গ ফুল থেকে তার যে পরাগধানী, সেই পরাগধানীটাকে কেটে বাদ দেওয়াকে বলা হয় ইমাস্কুলেশন। তাহলে স্যার এটা কেন করবো, ইতর পরাগযোগ সম্পন্ন করার জন্য বা সংকরায়ন ঘটানোর জন্য, অর্থাৎ একটা উদ্ভিদের সঙ্গে আরেকটা উদ্ভিদের, দুটো ভিন্ন ভ্যারাইটির উদ্ভিদের মধ্যে গিয়ে সংকরায়ন ঘটানোর জন্য কিন্তু আমরা এই ইমাস্কুলেশন ঘটনা করে থাকি। তাহলে আমাদের এখানে অপশনগুলো যেটা আছে সেখানে অ্যান্সার হবে কি, আমাদের সংকরায়ন হবে অ্যান্সার। স্যার সংকরায়নের জন্যই আমাদের ইমাস্কুলেশন করার প্রয়োজন হয়ে পড়ে। আচ্ছা, পরের কোশ্চেন আছে 9 নম্বরে, কোন ইমিউনোগ্লোবিউলিনটি ক্লোস্ট্রামে উপস্থিত থাকে। তাহলে স্যার ইমিউনোগ্লোবিউলিন বলতে আমরা অ্যান্টিবডিকে বুঝি। তাহলে কোন অ্যান্টিবডি, আমরা জানি কি 5 রকমের অ্যান্টিবডি উপস্থিত থাকে, আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি এবং আইজিই। তার মধ্যে স্যার কোলোস্ট্রাম কি, কোলোস্ট্রাম হচ্ছে সন্তান জন্ম দেওয়ার পর একজন গর্ভবতী মা প্রথম যে স্তন থেকে দুগ্ধ নির্গত করে, যেটা পিতাব হলুদ বর্ণের এবং গাঢ় প্রকৃতির হয়, যেখানে কি হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি সমৃদ্ধ থাকে, আর সেখানে কি হচ্ছে প্রোটিন সমৃদ্ধ থাকে, আর স্বল্প পরিমাণে ফ্যাট সমৃদ্ধ থাকে। তো স্যার সেই কোলোস্ট্রামের মধ্যে কোন অ্যান্টিবডি সব থেকে ম্যাক্সিমাম মাত্রায় থাকে, তাহলে স্যার সেখানে অ্যান্সার হবে কি আইজিএ। এটা হচ্ছে কোলোস্ট্রামে উপস্থিত ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি। পরে যদি 10 নম্বর কোশ্চেন আমরা দেখি, কলাকর্ষণে উপযুক্ত বৃদ্ধি ত্বরান্বিত করতে কোন হরমোন ব্যবহৃত হয়। আমরা জানি বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য আমরা সাধারণত অক্সিন, সাইটোকাইনিন এবং জিববেরেলিনকে ইউজ করে থাকি, কিন্তু স্যার এখানে জিববেরেলিন তো আমাদের কোষ বিভাজনে সাহায্য করে না। তাহলে কলাকর্ষণে স্যার আমরা কোন কোন হরমোনকে ব্যবহার করে থাকি উদ্ভিদ হরমোন হিসেবে, না অক্সিন এবং সাইটোকাইনিনকে আমরা ব্যবহার করে থাকি। তাহলে স্যার এখানে অ্যান্সার হবে বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ এ ও বি উভয়ই, অর্থাৎ অক্সিন এবং সাইটোকাইনিন। পরে আমরা দেখতে পাচ্ছি 11 নম্বর কোশ্চেন, যেখানে আছে পয়েন্ট মিউটেশনের কারণ হলো। পয়েন্ট মিউটেশনের কারণ কি, আমরা জানি পয়েন্ট মিউটেশন সংঘটিত হয় কিসের জন্য, পয়েন্ট মিউটেশনের কারণ হলো ডিলিশন, ইনভার্সন, ট্রানজিশন, এ সবকটি। তাহলে অ্যান্সার হবে কি আমাদের সবকটি। এখানে কি হচ্ছে ইনভার্সন, সরি এখানে ইনভার্সনটা হবে না, যে কারণে কিন্তু পয়েন্ট মিউটেশনের কারণ সবগুলি হতে পারে না। পয়েন্ট মিউটেশনের কারণ কিন্তু ডিলিশন হতে পারে, ট্রানজিশন হতে পারে, ট্রান্সভার্সন হতে পারে, কিন্তু ইনভার্সন হতে পারে না। তো এখানে আমাদের অ্যান্সার তাহলে কি হবে, না স্যার ডিলিশন হবে কেবলমাত্র। তাহলে আমরা অ্যান্সার দেখতে পাচ্ছি কেবলমাত্র ডিলিশন, কেননা ইনভার্সন কিন্তু কখনো পয়েন্ট মিউটেশনের কারণ হতে পারে না। পরের প্রশ্ন হচ্ছে কি, একটি মিউটাজেনিক দূষক হলো, একটি মিউটাজেনিক দূষক হলো কি হাইড্রোকার্বন। একটি মিউটাজেনিক দূষক হলো হাইড্রোকার্বন। কারণ কি স্যার, কারণ হচ্ছে হাইড্রোকার্বনের মধ্যে PaOH অর্থাৎ পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস যেগুলো থাকে তারা কিন্তু মিউটাজেনিক। মিউটাজেনিক দূষক কাকে বলবো স্যার, না যে সমস্ত দূষকের উপস্থিতির জন্য যদি আমাদের বডিতে প্রবেশ করে যায় তাহলে সেটা আমাদের বডিতে কিন্তু মিউটেশন ঘটাতে সক্ষম। তো বলছে এই যে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস যারা থাকে তারা কিন্তু আমাদের বডির মধ্যে প্রবেশ করে মিউটেশন ঘটাতে সক্ষম, আর এই কারণেই কিন্তু এদেরকে আমরা মিউটাজেনিক দূষক বলে থাকি। পরের কোশ্চেন কি স্যার, শক্তি একটি পুষ্টি স্তর থেকে অন্য স্তরে স্থানান্তরিত হয় কত পার্সেন্ট। তাহলে আমাদের অ্যান্সার হবে কি এখানে 10%, কারণ আমরা জানি লিন্ডেম্যানের 10% সূত্র বা 10% সূত্র, সেখানে কি হচ্ছে না স্যার উৎপাদক যে পরিমাণ শক্তি উৎপন্ন করে তার 10% কিন্তু পরবর্তীতে অর্থাৎ প্রাথমিক খাদকের ক্ষেত্রে, আবার প্রাথমিক খাদক যে পরিমাণ শক্তি সংগ্রহ করে তার 10% কিন্তু গৌণ খাদকের মধ্যেই, আবার ঠিক একই রকমভাবে গৌণ খাদক যে পরিমাণ শক্তি সঞ্চয় করে মোট তার কিন্তু 10% মাত্র প্রগৌণ খাদকের মধ্যে সঞ্চারিত হয়। তাহলে এইখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে মাত্র 10% শক্তি কিন্তু এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে প্রবাহিত হয় বা স্থানান্তরিত হয়। পরে কোশ্চেন বলছি স্থিতিশীল পপুলেশন কি। আমরা জানি স্থিতিশীল পপুলেশনের ক্ষেত্রে পপুলেশনের যে গ্রাফ হয় সেটা কি হচ্ছে
বেল শেপ হয়ে থাকে এবং সেখানে আমরা জানি কি জন্মহার আর মৃত্যুহার প্রায় সমান হয়ে থাকে। তাহলে একটা পপুলেশন স্থিতিশীল কখন হবে, যখন কি হচ্ছে তাদের জন্মহার, সেই পপুলেশনের জন্মহার আর মৃত্যুহার সমহারে বা প্রায় সমহারে সম্পন্ন হবে, তখন সেই ধরনের পপুলেশনকে আমরা বলবো স্থিতিশীল পপুলেশন। সো আমরা এখানে সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার ডিসকাস করলাম। তোমাদের এক্সাম হবে এবং এক্সামের জন্য তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তোমরা পড়াশোনা করতে থাকো, এক্সাম নিশ্চয়ই তোমাদের ভালো হবে এই আশা রাখি। আজকে এখানে শেষ করছি। সুস্থ থাকো, সুস্থ রাখো। এখানে এইভাবে আমরা শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।